আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। কিন্তু আমি এটাও জানি অনেকেই খারাপ আছেন। জীবনটা খুবই অদ্ভুত। এই জীবন হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু মিলিয়ে। কিন্তু আমরা যারা মানুষ তারা সবসময় চাই হাসতে, সবসময় চাই সুখে থাকতে। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, একটা মানুষ যদি সব সময় হাসে, কিছুদিন পর এই মানুষই তাকে পাগল বলবে। ধরুন আমি হাসতে চাই, আমি বললাম কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই যে এত হাসি, এত সুখ, সবকিছু মিলিয়েও যদি একটা মানুষ সার্বক্ষণিক হাসে, তখন তাকে মানুষ বলবে পাগল। তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা ব্যালেন্স দরকার। হাসিও থাকবে, কান্নাও থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে। তবে এই কান্না, এই শব্দটা কেন জানি প্রচলিত নিয়মে মেয়েদের জন্যই মানায়। মানে মেয়েরাই কাঁদবে, আমরা যারা পুরুষ বা ছেলে তারা কাঁদবে না। তাদের সাথে কান্নাটা একদমই মানায় না। কেন ভাই? ছেলেরা কি কাঁদে না? কিন্তু ভাই আমি কাঁদি। আমি অনেকবার কেঁদেছি, অনেকবার কেঁদেছি। এরকমই কিছু কান্নার ঘটনা আপনাদেরকে বলি, হয়তো বা আপনাদের সাথেও মিলে যাবে। আমার মা আমাকে বলেছিলেন, আমার যেদিন জন্ম হয়, যে সময় আমি জন্মগ্রহণ করি, টানা 2 মিনিট আমি কোনো শব্দ করিনি, মানে আমি কাঁদিনি। আমার শব্দ না পেয়ে, আমার আওয়াজ না পেয়ে সবাই খুব টেনশনে ছিল, ভয় পেয়েছিল, সবাই খুব নার্ভাস হয়ে গিয়েছিল যে আমি কাঁদছি না কেন। তারপর ডক্টর সাহেব আমাকে এভাবে ধরে আমার নিতম্ব, অনেকে হয়তো বুঝতে পারছেন না, সুইট করে বলি, আমার পাছুতে হাত দিয়ে ঠাস ঠাস করে 2টো চড় মারে, আর তখন আমি কেঁদে দিই। তখন সবাই স্বস্তি পেল যে আমি বেঁচে আছি। আমার কান্না তাদেরকে বোঝালো আমি বেঁচে আছি। মানে কান্না দিয়েই শুরু হলো আমার প্রথম যাত্রা, যে আমি পৃথিবীতে এসেছি এবং আমি বেঁচে আছি। ইন্টারেস্টিং না? হ্যাঁ, দিস ইজ রিয়েলিটি। কান্না। তখন আমি স্কুলে পড়ি, স্কুল ছুটি হয়েছে। ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে বেশ স্বাধীনতা দিয়েছে। তারা দুজনই বেশ স্বাধীন চেতা ছিল। এই জন্য আমি স্কুলের ভ্যানে করে আসতাম না, ওয়াকিং ডিস্টেন্স। স্কুল থেকে বাসা খুব কাছাকাছি। একদিন স্কুল ছুটি হওয়ার পর রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম।
অনেক ব্যথা। মানে বিশ্বাস করুন, ওই দিনটার কথা এখনো মনে পড়লে আমার না চিরচির ব্যথা করে। আর সেদিন আমি প্রথম বুঝতে পারলাম যে খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান নিয়ে আমি ঘোরাফেরা করছি। ইটস প্রাইসলেস, খুবই স্পর্শকাতর জায়গা। মানে আমার মনে হয় কি, সামান্য জোরে একটা টোকাতেও মানুষ মরে যেতে পারে। হ্যাঁ, তারপর থেকে খুব সাবধানে থাকি। ওরকম ভুল আর হয়নি, আমি খুব সেফলি হ্যান্ডেল করি। ও, এখান থেকে আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল, সেটাও খুব পেইনফুল ছিল, খুব। আই থিঙ্ক আপনারা কানেক্ট করতে পারছেন। এটা একটা মিনিংফুল চিৎকার, এটা একটা মিনিংফুল কান্না, লজিক্যাল। মানে বোঝাতে পারবো না কি পেইন। যার হয়েছে, যার সাথে ঘটেছে, সেই বলতে পারবে যে কি পেইন। উফ। আর আমি তো ট্রেডিশনাল ব্যাপার স্যাপারের ফাঁক ফোকরে বলে গিয়েছিলাম। মানে দাদা, বাবা, আমি বাঁশের চিপায় পড়েছিলাম, বাঁশের। আরে কত হাইজেনিক ওয়ে আছে না, আমার বাবার দাবি না তোমাকে বাঁশের চিপাই, মানে হাজাম। কি যে পেইন। উফ। আমি 3 দিন কোনো কিছু খেতে পারতাম না, কিছু খেতে পারিনি। আর আমার মা, সেও কিছু খায়নি। ছেলে খাচ্ছে না, আমিও খাবো না। আমাকে চাল ভাজা খাওয়ানো হতো, চাল ভাজা খেলে নাকি ব্যথা কমে যায়। আমি শুধু চাল ভাজা খেতাম। আর বিশ্বাস করুন, 2 পায়ে হাঁটতে পারতাম না, একটা হাত ইউজ করতে হতো এভাবে। কি প্যাথেটিক। কি একটা নিয়ম। প্রচুর কেঁদেছিলাম, টানা 3 দিন কেঁদেছিলাম। আর তখন বেশিরভাগ সময় আমি শুয়ে থাকতাম আর টেলিভিশনে ম্যাকগাইভার দেখতাম। এই ম্যাকগাইভার, মায়ের আদর আর চাল ভাজা সেই সময় আমার কান্না থেকে রিলিফ করতে পেরেছিল। বিউটিফুল সিরিজ ম্যাকগাইভার। এভাবে আমাকে হাঁটতে হতো। আর অনেক সময় ভুলবশত মার সাথে কথা বলতে বলতাম যে মা, একটু টাচ যখন লাগতো না, মনে হচ্ছে যে চিড়ে যাচ্ছে। যার সাথে এটা ঘটেনি তারা কখনোই বুঝবে না যে কি অসহনীয় ব্যথা। যাকে তারপর আমি যখন ক্লাস 9-এ উঠি, রেজাল্ট বাসায় ফিরলাম,
কিরে বাবা, রেজাল্ট দিছে? তা কি রেজাল্ট করছো বাবা? A প্লাস পাইছে। A+ পাইছে আমার ছেলে। বাহ 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 বাহ, খুব ভালো খবর, খুব ভালো খবর। তো তোমার সাবজেক্ট কটা আব্বা? 12টা। 12টা। তো নিশ্চয়ই শারীরিক শিক্ষা ধর্মেতে পাইছো A+? বাহ, দেখছো দেখছো, শারীরিক শিক্ষা ধর্মতে A+ পাইছে। আমার ছেলে খুব ভালো রেজাল্ট করছে। সবাই কিন্তু আবার বলে বেড়াচ্ছে A+ পাইছে, আমারও কিন্তু বললো যে A+ পাইছে, 2টাতে A+ পাইছে। তা আব্বা এ পাও নাই? এও পাইছো? কয়টাতে পাইছো? বাহ, কি গর্বের কথা, এও পাইছে 2টা। তারপরে A- পাও নাই? A- পাইছে আমার ছেলে, দেখছো? কয়টাতে পাইছো? একটাতে পাইছে। তাহলে কি হলো? A+, A- বি পাও নাই? B- পাইছে তোমার ছেলে। বাহ, খুব গর্বে, আমরা গর্বিত, তাই না? সি পাও নাই বাবা? তাতে ডিউ তো পাইছো বাবা, না? বাহ 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 বাবা, সবগুলোতে A, B, C, D সব। তা বাবা এফটা কিন্তু বাদ পড়ে গেল। এফ পাও নাই বাবা? এফ পাইছো? এফ পাইছো? এফও পাইছো? বাহ, দেখছো, এফও পাইছে, A to Z সব পাইছে। কত ব্রিলিয়ান্ট একটা ছেলে, গর্ব করার মতো। তো কোনটাতে পাইছো বাবা? কোনটাতে? ম্যাথস। ম্যাথসে পাইছে, দেখছো? ম্যাথসে পাইছে, খুব ভালো রেজাল্ট, কিন্তু গর্ব করার মতো। তো কত পাইছো আব্বা? 7 কি? কত? 7 007, জেমস বন্ড। আমার ছেলে জেমস বন্ড হবে। সব মেয়েরা ওর পিছিয়ে পিছিয়ে ঘুরবে, সুন্দরীরা। এই হাসস কেন বেয়াদব? খুব ভালো রেজাল্ট করছস, হ্যাঁ? তোর সাহস কেমনে হয় হাসস? একটা থাপ্পড় বা দাঁতগুলো ফালা দেবো। পড়াশোনা করে না, সারাক্ষণ খেলাধুলা করে, বাইরে বাইরে ঘুরে, বেয়াদব, কোনো কথা শুনে না। এই তুই ক্লাসে যাস না? ক্লাসে তুই যাস না? কি করস, হ্যাঁ? এই তুই নিউ মার্কেটে গেমস খেলোস না? ওই যে ভিডিও গেমসের দোকান, ওই ভিডিও গেমসের দোকান আমি পুরাই ফেলামো না। পুরাইতে তো আমি পারুম না। এই ওর ব্যাট বল নিয়ে আসো, ওই বল তো, ব্যাটটা নিয়ে আসো, যাও ব্যাট। এই আবার প্লিজ তুই আমার আবার কি একটা থাপ্পড় মারবো, ব্যাট না, তুমি ব্যাগটা নিয়ে আসো, যাও। প্লিজ কথা বলবি না। ব্যাট দিয়ে আমার ছেলেটা মরে তোমারে বলতাছি ব্যাটটা, তোমারে বল, যাই, আজকের মতো মাফ করে ব্যাটটা নিয়ে আসো। কি তুমি যাবা না? যাও, যাও, ব্যাটটা নিয়ে আসো, যাও। আমি আমি 9টার সময় অফিসে যাই, রাত 9টার সময় আসি, এত কষ্ট করি, এত পরিশ্রম করি এর জন্য, হ্যাঁ? এই কাজের জন্য করি, হ্যাঁ? দাও, এদিক দাও, আজকের মতো থাক না, এরকম করো কেন? তুমি ব্যাটটা এদিক দাও। হ্যাঁ, ক্লাসে যাস না? ক্লাসে যা কি কর? ক্লাসে যাস না, পড়াশোনা করস না। শোনো, তোমার কোনো রান্না বান্না করার দরকার নাই। তুমি ঘরে থাকবা, সারাক্ষণ ওরে দেখবা। ওর খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, গেম সব বন্ধ, কোনো কিছু সে করতে পারবে না। তোমার রান্না বান্না করার দরকার নাই, ও থাকবে, পড়ালেখা করবে। তুই যেদিন A+ পাবি, সবগুলোতে A+ পাবি, সেই দিন তোরে ব্যাট দিবে। ব্যাট দাও। আমি বলতেছি তোমার, ব্যাটটা দাও। মারলে ছেলেটা
কষ্ট পেয়েছিলাম। আসলে ব্যাপারটা এরকম ছিল যে বাবা মেরেছিল, গায়ে লাগেনি, কিন্তু ব্যাটটা যে ভেঙে ফেললো, খুব কষ্ট পেয়েছিলাম, একদম মনে লেগেছিল। কারণ আমি খুব ভালো খেলতাম, আর ওই ব্যাটটা ছিল আমার জীবনের প্রথম ব্যাট। খুব যত্ন করে রাখতাম। আমি খুব ভালো ব্যাটসম্যান ছিলাম, ওপেনার। পাড়ায় টেপ টেনিস দিয়ে খেলা হতো, অনেক অনেক সেঞ্চুরি আছে, অনেক ভালো স্কোরার ছিলাম। কখনো ডিফেন্সিভ, কখনো পিঞ্চ হিটার। আমার রেকর্ডও আছে, 1 ওভারে 6টা 6। একবার আমাদের পাড়ায় ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা একটা প্রীতি ম্যাচ খেলতে এসেছিল আমাদের পাড়ার টিমের সাথে। সেই ম্যাচে টেপ টেনিসের আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। তখন তাদের যে দায়িত্বে ছিল কোঅর্ডিনেটর, সে আমার কাছে এসে বলেছিল যে বাবা, তুমি কিন্তু খুব ভালো খেলো, তোমার স্টাইল, তোমার শটস, তুমি যদি এটা মাথায় নাও, ইনশাল্লাহ একদিন দেখবে যে তুমি ন্যাশনাল টিমে খেলছো। কিন্তু বাবার এই আচরণে কষ্ট পেয়ে খেলাই বাদ করে দিয়েছিলাম, আর খেলিনি কখনো। কারণ বাবা চায় না। বরাবরই আমি খুব ইমোশনাল। তারপর দেখতে দেখতে কলেজে চলে গেলাম। একদিন বাসায় ফিরে দেখি আমি সারাটা জীবন সৎভাবে চলার চেষ্টা করছি। আমি জানি তুমি সত্য। আমি কারো কোনোদিন কোনো ক্ষতি করে নেই, কোনো অসৎভাবে চলি নেই। তুমি কান্নাটা থামাও। অফিসে সবসময় কোনোদিন কাজে ফাঁকি দেয় নাই, শৃঙ্খলার মতো চলছি। আজকে আমার এটা কি হইলো? তুমি একটু ঠান্ডা হও। আমারে সারা অফিসের সামনে, সবার সামনে সাসপেন্ড করছে, আমার মান ইজ্জত শেষ করে দিছে। আমি কালকে সকালবেলা এটা কি করব, আমার কিছু ভালো লাগে না, আমার মরে যেতে ইচ্ছা না, করতেছে। তুমি কেন মরবা? তুমি দেখো, আল্লাহ আছে। এই দেশে কি সৎ মানুষের কোনো সম্মান নাই? ভালো মানুষের কি কোনো সম্মান নাই? এইভাবে কি চলতে পারে? তুমি একটু শান্ত হও, একটু মাথাটা ঠান্ডা করো। আমি আত্মীয় স্বজনের কাছে কি মুখ দেখাবো? কেউ তো বুঝবে না, সবাই মনে করবে আমি লোকটা খারাপ। তুমি ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাবে। সেদিন আমি কেঁদেছিলাম আমার বাবাকে দেখে।
ছেলেরা কাঁদে বাবার পরাজয়, বাবার অপমানে। আমার বাবা হেরে গিয়েছিলেন। জানেন, আমার বাবা আমাকে যতই মারুক না কেন, যতই শাসন করুক না কেন, তিনি আমাকে ভালোবাসতেন। তার এই কান্না আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, পারিনি। আমি কেঁদেছিলাম, অনেক কেঁদেছিলাম, কারণ আমার দেখা মতে সবচেয়ে অনেস্ট মানুষটা তিনি ছিলেন। বললাম না অনেক ইমোশনাল, এখনো ইমোশনাল হচ্ছে। তারপর আরো সময় পার হলো, ইউনিভার্সিটিতে উঠলাম। একটা কথা বলি ভাই, যারা এখনো ছোট আছো, দেখবা যে বাবা মারা খুব ট্যাক্টফুলি একটা মিথ্যা কথা বলে, বা যারা মুরব্বী আছেন, যে তুমি এখন স্কুলে পড়ছো, তোমার অনেক প্রেশার, তুমি যখন কলেজে পড়বা তাহলে তখন তোমার কম পড়ালেখার চাপ থাকবে, যখন তুমি ইউনিভার্সিটিতে উঠবা তখন আরও পড়ালেখার চাপ কম থাকবে, আর যখন তুমি চাকরি করবা তখন তোমার পড়তেই হবে না, এরকম। কিন্তু ট্রাস্ট মি, এটা একটা মিথ্যা কথা। স্কুলটা হচ্ছে ধরো একটা পুকুর, কলেজটা হচ্ছে নদী, খালও বলতে পারো, খালবিল, আর ইউনিভার্সিটি হচ্ছে মহাসাগর। মহাসাগর, চাপ, পড়ালেখার প্রেশার, পাগল হয়ে যাবা। ট্রাস্ট মি, রিলিফ নাই, একদম রিলিফ নাই, একদম রিলিফ নাই। আমি ইউনিভার্সিটিতে ওঠার পর একদম অস্থির হয়ে যেতাম, অস্থির। কিন্তু এই অস্থিরতার মাঝে খুঁজে পেলাম এক স্বস্তি। আমার প্রথম আকাশ ছুঁয়ে গেছে শুধুই ভালোবাসারই জল, প্রতিক্ষণে ঘিরেছে আমায় প্রতীকী সৈন্য দল। আকাশ ছুঁয়ে গেছে শুধুই ভালোবাসারই জল, প্রতিক্ষণে ঘিরেছে আমায় প্রতীকী সৈন্য দল। ক্লান্ত মিছিলে হাত বাড়ালেই মুঠো ভরে যায় রে, দেখে না দিনে একলা আমার আকাশ। হাত বাড়ালেই মুঠো ভরে যায় রে, দেখে না দিনে একলা আমার আকাশ। এই ভেবে বর্ষাটায় লিখেছি মেঘের গান, বৃষ্টি গেছে পরবাসে নিয়ে দূরের আকাশ। এই ভেবে বর্ষাটায় লিখেছি মেঘের গান, বৃষ্টি গেছে পরবাসে নিয়ে দূরের আকাশ। বৃষ্টির সুর যেন
আজ কোথাও নেই, নিকষ শূন্যতা কাঁদাবে তোমায় বলে, হাত পাড়ারে মুঠো করে চাইনি রে, দেখে না দিকে। আচ্ছা, আমাদের রিলেশনশিপের আগে তোমার কয়টা রিলেশনশিপ ছিল? রিলেশনশিপ মানে? রিলেশনশিপ মানে হচ্ছে এই যে আমরা একজন একজনকে যেমনটা পছন্দ করি, ভালোবাসি, মানে এমন টাইপ রিলেশনশিপ আর কয়টা ছিল? ছিল না। ছিল না? তুমি না মিথ্যা বলতেছো। আমি কখনো মিথ্যা কথা বলি না, আর তোমার সাথে তো একদমই না। আচ্ছা, ছোটবেলায় মানে যখন তুমি স্কুলে পড়তে, স্কুলে কাউকে ভালো লাগেনি? হ্যাঁ, লাগতো। এই যে দেখেছো, তুমি স্কুলে ধরা খেয়ে গিয়েছিলে। আচ্ছা, মেয়েটা কি ছিল? মেয়েটা ছিল আমার ক্লাসমেট, আমার সবচেয়ে কাছের বন্ধু, আর ও ছিল জাপানিজ। জাপানিজ? খুব ভালো, জানো জাপানিজরা অনেক ভালো হয়। আর আমি ওকে ওশিন বলে ডাকতাম। একটা সিরিয়াল ছিল না, জাপানিজ একটা মেয়ের উপর গল্প, ওশিন, এই জন্য আমি ওকে ওশিন বলে ডাকতাম। তুমি কি বাই এনি চান্স ওই সিরিয়ালের মেইন নায়িকাটার কথা বলছো? মানে তুমি না? কি আমি কি? বন্ধু ছিল। তাই? আচ্ছা, কলেজে কলেজে কাউকে পছন্দ হয়নি? কলেজে, হ্যাঁ কলেজেও ছিল, সাইমা ম্যাডাম। ম্যাডাম? আমাদেরকে কেমিস্ট্রি পড়াতেন। ওয়াও, মানে আমি যখন ক্লাসে বসতাম আর উনি যখন পড়ানো শুরু করতো, আমি হা হয়ে তাকিয়ে থাকতাম। উনি যখন বোর্ডে লিখে লিখে বোঝাতেন, মানে আমি হিপনোটাইজ হয়ে যেতাম যে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে পড়ান। সে অনেক ভালোবাসা নিয়ে আমাদেরকে পড়াতো, আর আমিও মানে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা নিয়েই আমি বুঝতাম। এটা কি প্রেম হতে পারে, কিন্তু সে যখন আবার ক্লাস থেকে বের হয়ে যেত, সব প্রেম প্রেম পাখির মতো পুর 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 করে উড়ে চলে যেত। চাপা, মানে পুরো একটা চাপা। না, একদম না, সত্য কথা বলছি। আচ্ছা, এর মানে আমি কি ধরে নিব? আমি ওর ফার্স্ট লাভ, তাই না? ইয়েস, ইউ আর মাই ফার্স্ট লাভ। আমি এর আগে কখনো এভাবে কারোর সাথে বসেও কথা বলি। I'm honored. আচ্ছা, আমি তোমার পাস্ট নিয়ে এত কিছু জিজ্ঞেস করলাম, তুমি তো আমাকে কিছু জিজ্ঞেস করলে না যে আমার কোনো রিলেশনশিপ ছিল কিনা বা আমার কাউকে পছন্দ ছিল কিনা। আমার এটা জানার প্রয়োজন নেই, কারণ আমার তোমাকে ঘিরে কোনো ইনসিকিউরিটি নেই, একদমই নেই। হতে পারে যে তোমার কারোর সাথে সম্পর্ক ছিল, বাট এখন আমি বুঝি যে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা আমি বুঝি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। এই আমরা দুজন যদি একজন আরেকজনকে এত বেশি ভালোবাসি, তাহলে আমাদের মধ্যে কোনো প্রবলেম হবে না। Bold. You are so bold. আচ্ছা, তুমি কি আমাকে অনেক ভালোবাসো? অনেক। অনেক। কি কি করতে পারবে আমার জন্য? যা যা দরকার সব। সব করবে? আচ্ছা ধরো আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তো
তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি, তখন আমাকে ধরে রাখার জন্য তুমি কি করবে? তুমি আমার কাছ থেকে কখনো হারিয়ে যাবে না, আর আমি তোমাকে আমার কাছ থেকে হারাতে দেব না। আমি সব করব, সব, বললাম না, যা যা দরকার হবে সব, কিন্তু তোমাকে হারাতে দেব না। আচ্ছা শোনো, আমার কাছে তোমার ইম্পর্টেন্সটা আমি একটু ছোট করে বলি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পারসনস হচ্ছে বাবা মা, অ্যান্ড দেন ইউ আর দ্য থার্ড পারসন। ইয়েস, অ্যান্ড আই মিন ইট। You are also most important person in my life. And I love you. আচ্ছা ওই দিকটায় যাই। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। আসো এদিকে। ট্রাস্ট মি, ও খুব ভালো, খুব ভালো একটা মেয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা সবাই আমাদের এই সম্পর্কে খুব খুশি ছিল, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করত। পড়ালেখার চাপ আর এর মাঝে স্বস্তি। প্রায় প্রতিদিনই আমরা একটা পার্টিকুলার সময়ে একসাথে বসে গল্প করতাম, অনেক কথা বলতাম। খুব ইমোশনাল কিছু না, কিন্তু খুব কনস্ট্রাকটিভ। ওর মধ্যে যদিও কিছু প্রশ্ন ছিল, কিছু আশঙ্কা ছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও গাঢ় হয়, আর ওর শঙ্কাগুলো উড়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই একটা ক্রাইসিস দেখা দেয়। ও পাগলামো শুরু করে। আমাকে বারবার বোঝাই যে রিথিঙ্ক, আবার চিন্তা করো, আবার চিন্তা করো। কিন্তু সেদিন সত্যি ও আর পারছিল না। না, আর সম্ভব না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক বেশি চেষ্টা করেছি বোঝানোর জন্য, কিন্তু আমি বাবাকে কোনোভাবেই বুঝতে পারিনি। এখন বাবা যেই ছেলেকে দেখেছে ওই ছেলেকে আমার বিয়ে করতে হবে। আই হ্যাভ নো আদার অপশন। আর বাবা হচ্ছে এক কথার মানুষ। দেখো একটা কথা বলি, তুমি ইমোশনাল হচ্ছে, আমার খুব খারাপ লাগছে। আমরা কেউ কাউকে ছেড়ে যাচ্ছি না। না তুমি খারাপ, না আমি খারাপ, না আমাদের ইন্টেনশন খারাপ। আমরা একজন আরেকজনের জন্য, এই কথাটাই বাবাকে একদম বুঝিয়ে বলো। এরকম অনেক মানুষ আছে যারা এক কথার মানুষ,
তারা তাদের মত পরে চেঞ্জ করে ফেলে। অ্যাপ্রোচটা অনেক স্ট্রং হতে হয়। শোনো, আমি একটা কথা বলি, আমি পড়ালেখা করব, আমি স্ট্যাবল হব, তুমি পড়ালেখা করছো, তুমি স্ট্যাবল হবা, তারপর আমরা একসাথে থাকবো, আমরা বিয়ে করবো প্রপার সময়ে। তুমি বুঝতে পারছো না কেন? আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করেছি, বাট হচ্ছে না। আমি পারছি না বাবাকে আর বোঝাতে। বাবা কোনোভাবেই কথা শুনছে না। আর সবচেয়ে বড় কথা, ওই ছেলে স্টাবলিশড, রিচ, স্টেবল, সব দিক থেকে পারফেক্ট। আর বাবা ওদের সাথে কমিটেড। আমি আর কত বোঝাবো? আচ্ছা ঠিক আছে, স্টপ ক্রাইং, কাঁদবা না আমার সামনে। তুমি বলো আমাকে কি চাও, জাস্ট টেল মি, তুমি কি চাও, কি চাচ্ছ? যেহেতু সব চেষ্টা করেছি, সব, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাবাকে কোনোভাবে বোঝাতে পারছি না। তাই আমাদের পালিয়ে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। লিসেন, একটা সম্পর্কের জন্য অনেকগুলো সম্পর্কের সমস্যা হয়ে যাবে। থিঙ্ক, আমি তোমার ইমোশনকে আমি ডিনাই করছি না, বাট থিঙ্ক, তুমি আরো প্রপার ওয়েতে চিন্তা করো। বিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন। থিঙ্ক, দেন লেট মি নো। আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই আমার বিয়ে করবো, দরকার হয় আমরা এখন পালিয়ে বিয়ে করবো। দ্যাটস ইট। তুমি খুব ভালো করে চিন্তা করো। কেন বলছো আমাকে ভালো করে চিন্তা করতে? তুমি ভুলে গেছো আমাকে কি বলেছিলে? তোমাকে আমি একদিন একটা প্রশ্ন করেছিলাম, যদি কখনো আমি তোমার লাইফ থেকে হারিয়ে যাই, তুমি আমাকে পাওয়ার জন্য সবকিছু করবে? তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে আমাকে পাওয়ার জন্য তুমি সবকিছু করতে পারো, সব। তাহলে এখন কেন আমাকে কোশ্চেন করছো? আমি জানি আমি ঠিক করছি। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। আমাদের যদি পালিয়ে বিয়ে করতে হয় তাহলে পালিয়ে বিয়ে করবো, ঠিক আছে? আই লাভ ইউ। আমি তোমার জন্য সব করব, সব, কোনো কনফিউশন নাই, একদম নাই। আমি জানতাম, আমি যাকে বিশ্বাস করেছি, আমি যাকে বিলিভ করেছি, যে আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি আমাকে সব সময় সাপোর্ট করবে, আমাকে সব সময় হেল্প করবে। হ্যাঁ আমি করবো, প্লিজ বাবা, কালো না। বাসা থেকে হ্যালো, সেদিন আমি ওকে কোনো কিছু না বলেই চলে এসেছিলাম, কারণ সেদিন আমার কাছে যে ফোনটা এসেছিল
সেটা আমার বাবার মৃত্যুর সংবাদ। আমাকে মা ফোন করেছিল। মা ফোন করে বলল যে তোর বাবা আর নেই। জানেন, তারপর থেকে আর বাবা বলে ডাকিনি। আর আর কখনো বাবাও আমাকে সাদিক বলে ডাকবে না। আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যেটা যতবার মনে হবে ততবারই মানুষ কাঁদবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। প্লিজ I'm sorry. খুব বেশি ইমোশন হয়ে যাচ্ছে। সেদিন তো তানজিনকে কোনো কিছু না বলে চলে এসেছিলাম, কিন্তু তারপর আমাদের দেখা হয়। বাবা চলে যাওয়ার পর আমি পরিবারের বড় ছেলে হিসেবে বুঝতে পারি যে আমার দায়িত্বটা কি। আমার ছোট একটা ভাই আছে আর একটা বোন আছে। পুরো পরিবারের দায়িত্ব আমার উপর আসে। তানজিনের সঙ্গে আমার যখন দেখা হয় তখন আমি ওকে সব খুলে বলি। বিশ্বাস করুন, ও আমাকে অনেক ভালোবাসে। ও আমার সব কথা মেনে নিয়েছে, একটা শব্দ পর্যন্ত করেনি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি, বোঝাপড়া হয়েছে। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি আর ও ওর বাবার কথা শুনেছে। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। মাঝে মধ্যে কথা হয়। শি ইজ হ্যাপি, অনেক ভালো আছে। ওর একটা ছোট মেয়ে আছে, ওর মতোই কিউট। আর হ্যাঁ, ওর হাজবেন্ড আমার কথা জানে। উনিও খুব ভালো মানুষ। তবে একটা কথা ঠিক, বাস্তবতার কাছে অনেক সময় প্রেম হেরে যায়। I'm married. তবে আমার ওয়াইফ এখন বাসায় নেই, ও হসপিটালে।
আমার ছেলে। ও চিৎকার করে ওর অস্তিত্বের কথা জানান দিচ্ছে, ও কাঁদছে। আজকে আমার জীবনের খুব সুখের একটা দিন। আচ্ছা, আপনারা থাকুন, দেখি বাচ্চার মার সঙ্গে একটু দেখা করে আসি। আমার মাও ওখানে। আকাশ ছুঁয়ে গেছে শুধুই ভালোবাসারই টল, প্রতিক্ষণে ঘিরেছে আমায় প্রতীকী সৈন্য দল। আকাশ ছুঁয়ে গেছে শুধুই ভালোবাসারই টল, প্রতিক্ষণে ঘিরেছে আমায় প্রতীকী সৈন্য দল। ক্লান্ত মিছিলে